শহরে একের পর এক ডাক্তারদের লাশ পাওয়া যাচ্ছে এবং খুনি তার প্রতিটি খুনের পর পরবর্তী খুনের হিন্ট দিয়ে যাচ্ছে, যার পিছনে লুকিয়ে রয়েছে গভীর এক রহস্য। এটা কি কোনো সাইকোপ্যাথির কাজ, নাকি কোনো ঠান্ডা মাথার কিলারের কাজ? পুলিশ কি পারবে এই রহস্যের সমাধান করতে? তো হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 2023-এর একটি মাস্টারপিস ক্রাইম থ্রিলার মুভি মারিচি। তো চলুন শুনে আসি ক্রাইম মিস্ট্রি থ্রিলার জনরার মুভি মারিচির গল্প। মুভির প্রথম সিনে আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে একটি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। তখনই বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় সে একটি গাছের নিচে দাঁড়ায়। হঠাৎ একজন মাস্ক পরা ব্যক্তি এসে তাকে আক্রমণ করে মেরে ফেলে। সে মেয়েটির লাশের পাশে কিছু স্পেশাল প্রজাতির ফুল ও একটি শঙ্খ রেখে চলে যায়। পরের সিনে আমাদের ইন্সপেক্টর ভৈরবকে দেখানো হয়, যার স্ত্রী মনিকার একটি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। যদিও সে এই সব কিছু স্বপ্নে দেখছিল, কিন্তু তার স্ত্রীর বাস্তবেও ঠিক একইভাবে মৃত্যু হয়ে যায়, যার স্মৃতি সে আজও ভুলতে পারেনি। পরের দিন সকালে তার কাছে তার সিনিয়রের কল আসে। সে তাকে বলে শহরে একজন সাইকো কিলার মানুষ খুন করছে। তুমি তো মাশরুম ফেস্টিভ্যালের সে বিষাক্ত মাশরুমের কেসটি সম্পর্কে শুনেইছ। এই দ্বিতীয় কেসটিও ওটার সাথে সম্পর্কিত। প্রথম খুন ডক্টর হর্ষবর্ধনের হয়েছিল এবং দ্বিতীয় খুনটি ডক্টর পায়েলের হয়েছে, যে জঙ্গলে ট্রেকিং করতে গিয়েছিল। সুতরাং তাড়াতাড়ি সেখানে পৌঁছাও। কেসটি আমি তোমাকে দিচ্ছি, কারণ একের পর এক ডাক্তাররা খুন হচ্ছে এবং মিডিয়ারও এর উপর নজর রয়েছে। ভৈরব তৎক্ষণাৎ ওই ক্রাইম স্পটে পৌঁছায়। সেখানে গিয়ে জানতে পারে পায়েলকে ধাক্কা দেওয়ার পর তার মাথায় আঘাত করে মেরে ফেলা হয়েছে এবং তার মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। হর্ষবর্ধনের লাশের পাশ থেকে যেমন ফুল ও একটি খেলনা টাইগার পাওয়া গিয়েছিল, সেরকমই ফুল ও একটি শঙ্খ এখানে পাওয়া গিয়েছে, কিন্তু এর কী অর্থ হতে পারে সেটা তারা বুঝতে পারছিল না। যদিও এই ফুল ভগবান শিবের পূজায় ব্যবহৃত হয়, কিন্তু এই এলাকায় এই ফুল পাওয়া যায় না। সমস্ত প্রমাণ সংগ্রহের পর ভৈরব বডি পোস্টমর্টেমে পাঠিয়ে দেয়। এরপর আরিয়ান ও ইয়াকিরা নামের দুজন কাপলকে দেখানো হয়। এখানে ইয়াকিরা একজন ডক্টর ও আরিয়ান স্টক ট্রেডারের কাজ করে। এরা দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ম্যাঙ্গালোর যাওয়ার প্ল্যান করছিল। অন্যদিকে পোস্টমর্টেম ডক্টর ভৈরবকে বলে যে অ্যাসিড ব্যবহার করে পায়েলকে জ্বালানো হয়েছে তা খুবই দুর্লভ, সব জায়গায় পাওয়া যায় না, এবং পায়েলের বডির পাশে যে পায়ের ছাপ পাওয়া গিয়েছিল তার গভীরতাও একটার থেকে আরেকটা আলাদা, যার অর্থ খুনি হয়তো খোঁড়া আর নয়তো তার পায়ে কোনো সমস্যা রয়েছে। আর অবভিয়াসলি এটা কোনো সাইকোপ্যাথির কাজ, হয়তো এদের সাথে তার কোনো শত্রুতা রয়েছে, আর নয়তো সে নিজের মজার কারণেই খুনগুলো করছে। যে কোনো কিছুই হতে পারে, এ মুহূর্তেই কোনো কিছু নিশ্চিত করে বলা যাবে না। পরের সিনে আমরা ইয়াকিরাকে দেখি, যে আরিয়ানের সাথে ম্যাঙ্গালোরের একটি প্রাইভেট বিচে রয়েছে। ইয়াকিরা দেখে যে ডক্টর রামান রাও এখানে রয়েছে। ইয়াকিরা ও রামান রাও একই হসপিটালে কাজ করে। ইয়াকিরা দেখে আরিয়ান তার সাথে কিছু কথা বলে চলে যায়। সে ভাবে হয়তো তারা পরিচিত, তাই সে ওখান থেকে চলে যায়। যখন রামান রাওয়ের আশেপাশে কেউই ছিল না, তখন ওই মাস্ক পরা ব্যক্তি তার মুখে মৌমাছি ভরা একটি কৌটা জোর করে ঢুকিয়ে দেয়। এই মৌমাছির কামড়েই রামান রাওয়ের মৃত্যু হয়ে যায়। তারপর সেই কিলার আবার ওখানেই সেই ফুল ও দুটি গ্লাস রেখে চলে যায়। এই ঘটনা জানতেই ভৈরব তার জুনিয়র ভরত ও মৈত্রেয়ীকে নিয়ে ব্যাঙ্গালোরে চলে আসে। যেহেতু এটা প্রাইভেট বিচে হয়েছে, তাই ভৈরব এই রিসর্টের সব লোককে ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত বাইরে যেতে নিষেধ করেছে। ডক্টর রামান রাওয়ের মৃত্যু মৌমাছির কামড়ের পর প্রচণ্ড ব্যথায় হার্ট অ্যাটাক করে হয়েছিল। এরই মধ্যে আরিয়ান ও ইয়াকিরাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে ডাকা হয়েছিল। পুলিশ স্টেশনে আসার আগে ইয়াকিরার কাছে একটি আননোন নাম্বার থেকে কল এসেছিল এবং তাকে বলা হয়েছিল যে যদি তুমি বলো তুমি রামান রাওকে দেখেছিলে, তাহলে আমি তোমাকে আর তোমার প্রেমিককে একসাথে মেরে ফেলবো। তাই পুলিশের জিজ্ঞাসায় আরিয়ান ও ইয়াকিরা দুজনেই বলে যে তারা রামান রাওকে দেখেনি। ইয়াকিরা রামান রাওকে তো প্রথম থেকেই চিনত, তারপরও সে তাকে নোটিস করেনি, এই কথা ভৈরবের একটু খটকা লাগে। তারপরও ভৈরব তাদেরকে যেতে দেয়। ওরা গাড়িতে বসে বলে আমরা তো এখানে এনজয় করতে এসেছি, কে পড়বে এইসব ঝামেলার মধ্যে। ইয়াকিরা এখানে আরিয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি বিচে ওনার সাথে কি কথা বলছিলে। আরিয়ান বলে যে এমনি সাধারণ কথাবার্তা, তেমন স্পেশাল কিছু না।
আর এখন ধীরে ধীরে এই কেস জটিল হয়ে যাচ্ছিল, সলভই হচ্ছিল না। ভৈরব ভরতকে বলে যে হর্ষবর্ধন, পায়েল ও রামান রাওয়ের ব্যাকগ্রাউন্ড চেক করো এবং এরা রিসেন্টলি একসাথে কোনো কাজ বা অপারেশন করেছিল কিনা সেটাও খুঁজে লাগাও। সাথে রামান রাওয়ের ছেলে বেহুর ব্যাপারেও খোঁজ করো। বেহুর তার বাবার সাথে কেমন সম্পর্ক ছিল, এদের বাড়িতে কখন কে যায় আসে, সব ইনফরমেশন বের করো। এই সব ইনস্ট্রাকশন দেওয়ার পর ভৈরব যখন ভরত ও মৈত্রীর সাথে ম্যাঙ্গালোর থেকে ফিরে যেতে থাকে, তখন পথে তার নজরে পড়ে একটি বাচ্চা মেয়েকে ঝাড়ফুঁক করার দৃশ্যে। মেয়েটির মাকে সে জিজ্ঞাসা করে, এসব কি করছো তুমি? মেয়েটিকে এসব না করে কোনো ভালো ডক্টর দেখাও। মেয়েটির মা বলে, স্যার অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু কোনো লাভই হয়নি। এ যখনই কোনো ভাত অথবা মিষ্টি কোনো কিছু খায় তখনই এ কেমন যেন করে। আমাদের পরিবারের উপর হয়তো কোনো অভিশাপ রয়েছে। ইন্সপেক্টর ভৈরব তো এসব কুসংস্কার মানে না। তখন মৈত্রেয়ী বলে, স্যার বাদ দিন তো, এসবে যদি এদের বিশ্বাস থাকে তাতে আমাদের প্রবলেম কি? মৈত্রীর কথা মেনে তারপর সেখান থেকে তারা চলে যায়। তারপর ভৈরব বাড়িতে এসে এসব কিছু নিয়ে যখন ভাবতে থাকে, তখন তার মাথায় একটি ব্যাপার আসে। যখন হর্ষবর্ধনের খুন হয় তখন তার বডির পাশে একটি টাইগার পাওয়া গিয়েছে, আর টাইগার তো জঙ্গলে থাকে। আর পরবর্তী মৃত্যু পায়েলের জঙ্গলে হয়, তার পাশে একটি শঙ্খ পাওয়া যায়, আর শঙ্খ তো সমুদ্রে পাওয়া যায়। আর এরপর রামান রায়ের মৃত্যু সমুদ্রের পাড়ে হয়, আর ওনার পাশে দুটি গ্লাস পাওয়া গিয়েছে। এখন এই গ্লাসের কি মানে হতে পারে ভৈরব সেটা আন্দাজ করতে পারছিল না। কিন্তু এটা তো পরিষ্কার যে খুনি প্রত্যেক মার্ডারের পর পরবর্তী মার্ডারের হিন্ট দিয়ে যায় এবং এমন জায়গায় খুনগুলো করে যেখানে কোনো সিসিটিভি থাকে না, এমনকি কোনো লোকজনও থাকে না। খুনি এটাও জানে যে কে কী পছন্দ করে, কোথায় কোথায় যায়, কি কি খায় ইত্যাদি। আর সে এই তথ্যগুলো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া থেকেই কালেক্ট করে। আজকের যুগে তো মানুষ তাদের পার্সোনাল লাইফের সব কিছুই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। এখন চিন্তার বিষয় তো ওই খুনির পরবর্তী শিকার কে হতে চলেছে। পরের দিন ভরত ভৈরবকে বলে যে আমরা রামান রামের ছেলে বেহুর ব্যাপারে খোঁজ নিয়েছি। মায়ের মৃত্যুর পর থেকে সে তার বাবার বাড়িতেই থাকে। সে কিছু রিসার্চের কাজকর্ম করছে এবং এতেই সে তার বেশিরভাগ সময় পার করে দেয়। দেখে তো এমনিতে তাকে সহজ সরল বলেই মনে হয়। রামান রাও তো প্রায় মেডিকেল ক্যাম্পিং করে বেড়ায়। কোনো এক ক্যাম্পিংয়েই রামান রাও হর্ষবর্ধন, পায়েল এবং ডক্টর জোসেফের সাথে একসাথে কাজ করেছিল। তো এই সব কাজ শেষে ভৈরব রাতের বেলা যখন বাড়ি ফিরছিল, তখন সে দেখে যে রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য সামনে কাউকে দাঁড় করানো হয়েছে। সে এখানে তার স্ত্রীর কথা চিন্তা করতে থাকে। নিজের কাজের ব্যস্ততার জন্য সে তার স্ত্রীকে বেশি সময় দিতে পারত না, যার ফলে তাদের সম্পর্কেও খারাপ প্রভাব পড়ছিল। এরপর যখন একদিন ভৈরব বাড়ি ফিরেছিল, তখন সে দেখে তার স্ত্রী নেশায় বুঁদ হয়ে রয়েছে। সে তাকে অনেক বকাঝকা করে, কিন্তু তার স্ত্রী বলে আমি কোনো ড্রিঙ্ক করিনি। কিন্তু ভৈরব তার কোনো কথা শোনে না, কারণ সে তো দাঁড়াতে পর্যন্ত পারছিল না। অন্য সিনে আমাদের ইয়াকিরাকে দেখানো হয় যে আরিয়ানকে তাদের বিয়ে করার কথা বলছিল, কিন্তু আরিয়ান বলে, দেখো আমি মানসিকভাবে এখনো বিয়ের জন্য প্রস্তুত নই, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে কখনোই চিট করব না। বিয়ে তো আমরা যে কোনো সময়ই করতে পারবো। আরিয়ান এরপর তার কাজে বাইরে চলে যায়। ইয়াকিরা এরপর টিভিতে নিউজ দেখতে গিয়ে জানতে পারে যে একজন সিরিয়াল কিলার কিছু ডক্টরকে ভীষণ নির্মমভাবে খুন করছে। এই নিউজ দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সেও তো একজন ডক্টর। সে ভয় পেয়ে পুলিশ স্টেশনে যাওয়ার কথা ভাবে, কিন্তু তখনই তার কাছে একটা কল আসে। সেই কলার তাকে থ্রেট করে বলে, যদি তুমি পুলিশের কাছে যাও তাহলে তুমি যে ভয়টা পাচ্ছ সেটাই সত্যি হয়ে যাবে। তাই ভালো চাও তো ফেরত চলে আসো। ইয়াকিরা এজন্য ভয় পেয়ে আর পুলিশের কাছে যায় না। অন্য সিনে ভৈরব ডক্টরদের ক্যাম্পিংয়ের ছবিগুলো ভালো করে দেখছিল। তখনই তার মাথায় আসে যে পরবর্তী টার্গেট ডক্টর জোসেফ হতে পারে, কিন্তু জোসেফকে কিভাবে কখন কিলার খুন করবে তারা সেটাই ভেবে পাচ্ছিল না। ডক্টর জোসেফের মোবাইল বারবার সুইচ অফ বলছিল। পুলিশ রামান রাওয়ের পাশে যে দুটো গ্লাস পেয়েছিল সেটি ভালোভাবে আরও একবার পরীক্ষা করে দেখছিল যে এর মধ্যে কি ক্লু থাকতে পারে। তখনই ভুল করে প্রজেক্টরের লাইটের সামনে গ্লাসটি ধরলে তাতে একটি মাথার খুলির ছবি দেখা যায়।
যেহেতু আজ হ্যালোইন ছিল, তার মানে হয়তো হ্যালোইন উৎসবেই খুনটি করা হবে। পুলিশ জোসেফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে জানতে পারে যে আজ সে একটি হ্যালোইন পার্টিতে যাবে। পুলিশ শহরের সব হ্যালোইন পার্টিতে তল্লাশি করে অবশেষে জোসেফকে খুঁজে পায়। এখানে ইয়াকিরা ও আরিয়ানও এসেছিল। পুলিশ জোসেফকে জিজ্ঞাসা করে, আপনার ফোন বন্ধ কেন ছিল? জোসেফ বলে, 2 দিন আগেই আমি আমার নাম্বার চেঞ্জ করেছি। ইন্সপেক্টর ভৈরব তাকে জানায়, এখানে আপনার জীবন হুমকির মুখে রয়েছে। এক সাইকো কিলারের নেক্সট টার্গেট হয়তো আপনি, কিন্তু চিন্তা করবেন না, আমরা আপনার পাশে থাকলে সে কিছু করতে পারবে না। এর মধ্যেই একটি মেয়ে ভৈরব ও জোসেফকে ড্রিঙ্ক অফার করে। ভৈরব মানা করে, কিন্তু জোসেফ ওই ড্রিঙ্ক নেয়। তারপর ভৈরব তাকে সেই মেডিকেল ক্যাম্পের কথা জিজ্ঞাসা করে, যেটাতে মারা যাওয়া 3জন ডক্টরের সাথে সে কাজ করেছিল। জোসেফ বলে, যে গ্রামে এই ক্যাম্প হয়েছিল সেখানে তেমন বিশেষ কিছু তো ঘটেনি, তবে পুলিশের কাছের ছবিটিতে ওরা 4জন ডক্টর বাদেও ডক্টর ইয়াকিরাও ছিল, যে এই ছবিটি তুলেছিল, তাই ছবিতে সে নেই। এটা জানার পর ভৈরব ইয়াকিরার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ইয়াকিরা পার্টিতে আসলেও তাড়াতাড়ি কেন চলে গেল? ইতোমধ্যে জোসেফ সেই ড্রিঙ্ক পান করে, যাতে বিষ মেশানো ছিল। এর ফলে জোসেফের মৃত্যু হয়ে যায়। সেখানেও সেই ফুলের পাপড়ি ও আর্টিফিশিয়াল আইস কিউব পড়েছিল, অর্থাৎ এখন পুলিশের সামনেই কিলার তার ভিকটিমকে মেরে ফেলল। পুলিশ তাড়াতাড়ি খুনিকে ধরতে বাইরে চলে যায়। সেখানে তারা বাউন্ডারির উপরে থাকা গ্লাসে কারো রক্ত লেগে থাকতে দেখে, অর্থাৎ খুনি এখান দিয়েই পালিয়েছে। তারা ডেড বডি পোস্টমর্টেমে পাঠিয়ে দেয় এবং তাড়াতাড়ি ইয়াকিরার খোঁজ করতে শুরু করে। এদিকে ইয়াকিরাকে ওই খুনি হসপিটালের একটি কোল্ড স্টোরেজে বন্ধ করে দেয় এবং স্টোরেজের তাপমাত্রা মাইনাস থেকে অনেক নিচে নামিয়ে দেয়। ইয়াকিরা বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু প্রচণ্ড ঠান্ডায় হাইপোথার্মিয়ায় সে মারা যায়। অর্থাৎ আর্টিফিশিয়াল আইস কিউবের অর্থ ছিল ভিকটিম ঠান্ডায় মারা যাবে। এই সব খুনের জন্য পুলিশ আরিয়ানকে গ্রেফতার করে, কারণ তার ফ্ল্যাটে ওই ফুলের গাছ পাওয়া গিয়েছে, যেটি খুনি সবাইকে মারার পর রেখে যেত। যেহেতু কোল্ড স্টোরেজের বাইরে শুধু ফুলের পাপড়িই পড়েছিল, অর্থাৎ খুনির বদলা সম্পূর্ণ হয়েছে, সে হয়তো আর কোনো খুন করবে না। পুলিশের জিজ্ঞাসাবাদে আরিয়ান বলে, ওই ফুলের গাছ আমাকে আমার মা দিয়েছিল, যাতে ওই ফুল দিয়ে আমি ভগবানের পূজা করতে পারি। আমার এই সমস্ত খুনের সাথে কোনো সম্পর্ক নেই। আমার কথা প্লিজ বিশ্বাস করুন, আর ইয়াকিরাকে শেষবারের মতন দেখতে দিন আমায়। কিন্তু পুলিশের সন্দেহ দূর হয় না। ভৈরব তার কথা শুনে না এবং আরিয়ানের ডিএনএ এর সাথে জোসেফের খুন হওয়া ক্রাইম স্পটের থেকে পাওয়া রক্তের ডিএনএ ম্যাচ করার কথা বলে, কিন্তু আরিয়ানের ডিএনএ তো ম্যাচই করলো না। এজন্য বাধ্য হয়ে পুলিশ আরিয়ানকে ছেড়ে দেয়। কিন্তু আরিয়ানের শেষবারের মতো ইয়াকিরাকে দেখতে না পাওয়ায় ভীষণ কষ্ট হচ্ছিল, যাতে ভৈরবেরও অনেক খারাপ লাগতে থাকে, কারণ সেও তো তার প্রিয়জনকে হারিয়েছে। ভৈরব তদন্তের ব্যাপারে চিন্তা করতে করতে অস্থির হয়ে কিছু ফাইল নিচে ছুঁড়ে ফেলে। সেখানে নজর পড়লে সে একটি ফাইলে ক্লাউড স্টোরেজ লেখা দেখতে পায়। তখন তার কোনো তথ্য জমা করে রাখার জন্য অনলাইন স্টোরেজ বা ক্লাউড স্টোরেজের কথা মনে পড়ে। সে তৎক্ষণাৎ রামান রাওয়ের ছেলে বেহুকে কল করে তার বাবার ক্লাউড স্টোরেজে কোনো তথ্য জমা আছে কিনা তা জানতে চায়, কারণ সেখান থেকে তারা কোনো ক্লু পেলেও পেতে পারে। বেহু বলে, হয়তো ল্যাপটপে কিছু থাকতে পারে। পুলিশ বলে, ওকে, আমরা এক্ষুনি আসছি। কিন্তু পুলিশ আসার আগেই ওই কিলার বেহুর বাড়িতে চলে আসে। সে ভাঙা ফুলদানি দিয়ে বেহুর মাথায় আঘাত করতে থাকে। ঠিক তখনই পুলিশ আসার আওয়াজ পেলে সে ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। বেহু বেঁচে থাকায় তাকে হসপিটালে ভর্তি করানো হয় এবং তার কথায় ফুলদানিতে লেগে থাকা কিলারের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়। কিন্তু ফিঙ্গারপ্রিন্টে কোনো লাইনই ধরা পড়ে না, কারণ কিলার আগে থেকেই আগুনে পুড়িয়ে নিজের ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করে ফেলেছে। বাহ, কি বুদ্ধি! তো বেহু এ যাত্রায় বেঁচে ফিরলেও গভীর আঘাতের কারণে তাকে বেড রেস্ট দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সে তার রিসার্চের জন্য যে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো তা আপাতত বন্ধ। খুনিকে ধরতে পুলিশ রামান রামের ল্যাপটপের ক্লাউড স্টোরেজ থেকে কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করে, যেখানে দেখা যায় তারা যেখানে ক্যাম্প করতে গিয়েছিল ওই গ্রামের কিছু পরিবারের সদস্যদের ভাত, চকলেট বা যে কোনো মিষ্টি কোনো জিনিস খেলে তাদের মদের নেশা হয়ে যেত, অর্থাৎ তারা মাতাল হয়ে যেত। যখন রামান রাও এর কারণ অনুসন্ধান করে, তখন সে ওই অসুস্থ লোকদের কাছ থেকে একটি কমন ওষুধ পায়,
যে ওষুধ ওরা গ্রামের একটি দোকান থেকে কিনেছিল। আসলে গ্রাম এলাকায় সাধারণ সর্দি, জ্বর, পেট ব্যথা এরকম সমস্যার জন্য মানুষ ছোটখাটো দোকান থেকেই ওষুধ কিনে খায়। কিন্তু এই ওষুধের মধ্যেই এমন কিছু ছিল যার ফলে ওই ওষুধ খাওয়ার কারণে মানুষদের মধ্যে এবিএস সিন্ড্রোম নামে এক ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এবিএস সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিরা যখনই ভাত বা মিষ্টি জাতীয় কিছু খায়, তাতে থাকা কার্বোহাইড্রেট তাদের শরীরে গিয়ে অ্যালকোহলে রূপান্তরিত হয়ে যায়। তাই এখানকার লোকজন যখনই ভাত বা যে কোনো কার্বোহাইড্রেট খেত, তারা মাতাল হয়ে যেত, তাদের শরীর অনেক ভারী হয়ে যেত এবং তারা অনেক ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু এই ধরনের ওষুধ কোথাও পাওয়া যেত না। এটিকে কোনো ইন্টেলিজেন্ট ব্যক্তিই বানিয়েছে, যার মেডিসিন সম্পর্কে বিশাল নলেজ রয়েছে। ওই সময় রামানরাও এই সমস্ত কথা জানতে পেরে গিয়েছিল, তাই ওই ক্যাম্পের সব ডক্টরদের কিলার মেরে ফেলার প্ল্যান করে। কিন্তু এই ঘটনাগুলো যাদের সাথে ঘটছিল তারা হয়তো আত্মীয় অথবা একই গ্রামের বাসিন্দা, হোক সেটা বাচ্চা অথবা বুড়ো। ভৈরব ভরত এবং মৈত্রেয়ীকে ওই গ্রামে যাওয়ার জন্য বলে এবং ওই লোকগুলো কার কাছ থেকে ওই সমস্ত ওষুধ কেনে সেটা খুঁজে বের করতে বলে। ভৈরব বলে, আমার তো মনে হয় ওই দিন যে সাধু বাচ্চা মেয়েটির ঝাড়ফুঁক করছিল, ওই বাচ্চা মেয়েটিও এই রোগে আক্রান্ত। তাকে খুঁজে বের করো এবং তার রক্তের নমুনাও পরীক্ষায় পাঠাও। ভৈরব বলে যে আমিও ওই গ্রামের একজনের সাথে দেখা করতে যাব। এই কেসটা তো আমি সলভ করেই ছাড়ব, কারণ এটা এখন আমার পার্সোনাল ইস্যু হয়ে গিয়েছে। ভৈরবের স্ত্রী নেশা করে গাড়ি চালানোর জন্য অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওর মৃত্যুর পর প্রথমবার ভৈরব তার শ্বশুর বাড়িতে যায়, যারা এই গ্রামেই থাকে। আসলে ভৈরব ও মোনার লাভ ম্যারেজ ছিল। পরিবার মেনে না নেয় ভৈরব তার শ্বশুর বাড়িতে কোনোদিন যায়নি। পরে তারা মেনে নিলে মোনা মাঝে মাঝে সেখানে বাবা মার সাথে দেখা করতে যেত। এরকমই একদিন মোনার মাথা ব্যথা হলে তার বাবা গ্রামের দোকান থেকে একটা ওষুধ এনে তাকে দিয়েছিল, আর এটা সেই ওষুধ যার সম্বন্ধে খবর নিতে ভৈরব এখানে এসেছে। এই ট্যাবলেটের কারণে মোনা কোনো ভাত অথবা মিষ্টি কোনো জিনিস খাওয়ার পর তার নেশা হয়ে যেত, সে মাতাল হয়ে যেত, যার কারণে গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায়। ভৈরব তাদেরকে জিজ্ঞাসা করে, এটা আপনাদের পরিবারে কবে থেকে শুরু হয়েছিল? আপনাদের সাথে কি কারো শত্রুতা ছিল? এ ব্যাপারে কি কিছু জানেন? মোনার মা তখন সব কিছু খুলে বলতে থাকে। সে বলে, এই অভিশাপ লাগার 1 বছর আগে এই গ্রামে একটি শেট্টি পরিবার বাস করত। এই পরিবারে 2 ভাই ছিল, নাগা শেট্টি এবং সীতারাম শেট্টি। নাগা শেট্টির 2 মেয়ে ছিল, সুরভি এবং মেঘা। সীতারামেরও 2 বাচ্চা ছিল, সুহানা এবং রিকি। সুরভি আর সুহানার বয়স একই ছিল এবং রিকি ও মেঘা সমবয়সী ছিল, তাই ওদের মধ্যে অনেক ভালো বন্ডিং ছিল। কিন্তু সুরভি আর সুহানা কলেজে যাওয়ার সময় প্যাটেল পরিবারের 2 ছেলে প্রায় তাদেরকে বিরক্ত করত। যেহেতু ওদের কলেজও প্রায় শেষের দিকে ছিল, তাই তারা ওই ছেলে দুটোকে অতটা গুরুত্ব দেয়নি। তাদের কলেজ শেষ হওয়ার পর অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেলে রাগে বখাটে ছেলে দুটো ওদের 3 বোনের যাওয়ার রাস্তা আটকায়। ছেলে দুটো ওদেরকে বলে, তোমরা যদি এই আখের জুস আমাদের সামনে খাও তাহলে তোমাদের ছেড়ে দেব। আসলে ওই জুসে ওরা মদ মিশিয়ে এনেছিল। ছেলেগুলো ওদেরকে খেয়েও দেখায়, আর ওদের পিছু ছাড়ানোর জন্য সুরভি ও সুহানা এই জুস খেয়ে নেয়। এতে অ্যালকোহলের মাত্রা অনেক বেশি থাকায় ওরা ওখানেই ঢলে পড়ে যায়। মেঘা কান্না করায় ওরা তাকেও জোর করে মদ খাইয়ে দেয়, যাতে ওই বাচ্চা মেয়েটির অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং সে একটি ইটের উপর মাথা ঘুরে পড়ে যায়। রিকি মেঘাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যায়। এরই মধ্যে ওই 2 জন বখাটে ছেলে সারা গ্রামে খবর রটিয়ে দেয় যে ওই মেয়ে দুটো নেশা করে রাস্তায় পড়ে রয়েছে। বাতাসের মতো ছড়িয়ে পড়া এই খবরে শেট্টি পরিবার বদনাম হয়ে যায়। সীতারাম ও নাগা শেট্টি ওদের বকাঝকা করে ঘরে বন্ধ করে রাখে। এই ঘটনায় ওদের বিয়েও ভেঙে যায়। অন্যদিকে ডক্টর সীতারামকে বলে, মেঘার শরীরে অনেক বেশি অ্যালকোহল পাওয়া গিয়েছে এবং মাথায় লাগা আঘাতের কারণে অনেক বেশি রক্ত বেরিয়ে যাওয়ার জন্য আমরা ওকে বাঁচাতে পারিনি। মেঘার শরীরেও অ্যালকোহল পাওয়া গিয়েছে শুনে সীতারামের বুঝতে বাকি থাকে না যে ওদের কেউ জোর করে মদ খাইয়ে দিয়েছে, কারণ এত সহজে ওরা মদই বা কোথায় পাবে, আর মেঘাই বা কেন তা খাবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ সুরভি ও সুহানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ফেলেছে। সীতারাম এরপর নাগা ও রিকিকে নিয়ে পুলিশে কমপ্লেন করতে যাওয়ার পথে প্যাটেল পরিবারের ওই ছেলেগুলো তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এই অ্যাক্সিডেন্টে সীতারাম তো মারাই যায়
এবং নাগা শেট্টির একটা পা ভেঙে যায় এবং রিকিও অনেক কষ্টে বেঁচে যায়। পুলিশ এই কেসটা প্যাটেল পরিবারের কথায় ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের অভিযোগে বন্ধ করে দেয়, কারণ তারা তো অনেক টাকার ঘুষ নিয়েছিল। তারপর নাগা শেট্টি রিকিকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু 6 মাস পর সে আবার গ্রামে ফিরে আসে এবং একটি দোকান খুলে বসে। আর মোনারা এই প্যাটেল পরিবারেরই সদস্য ছিল। আর অতিরিক্ত মদ খাওয়ার কারণেই ওই বখাটে 2 ছেলেরও মৃত্যু হয়ে গিয়েছিল। মোনার মা আরও জানায় ওই ঘটনার 15 বছর পর ওদের পরিবারে এই অজানা রোগের সৃষ্টি হয়, যেখানে প্যাটেল পরিবারের অধিকাংশ বাচ্চাই এর কবলে পড়ে। হয়তো শেট্টি পরিবারেরই অভিশাপ লেগেছে তাদের উপরে। পুলিশ এরপর অনেক খোঁজে নাগা শেট্টিকে একটি বাড়ি থেকে গ্রেফতার করে। নাগা শেট্টি সব স্বীকার করে যে এই সমস্ত খুন সে করেছে, ওই ওষুধও সেই বানিয়েছে। প্যাটেলের পরিবার ও গ্রামের অন্য লোকদের সেই এই ওষুধ দিয়েছে, কারণ তাদের উপর সে প্রতিশোধ নিতে চেয়েছিল। সে বলে এই ওষুধের ব্যাপারে ওই ডক্টরগুলো জেনে গিয়েছিল, তাই আমাকে ওদেরও মারতে হলো। বাকি বেচারা বেহু তো এইসবের মধ্যে ঢুকে পড়েছিল। ওকে মারার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ওর কারণে আমি ধরা পড়তে পারতাম। আর ডেড বডির পাশে আমি ফুল ও বাকি জিনিসগুলো রেখেছিলাম, যাতে তোমাদের মনে হয় এটা কোনো সাইকোপ্যাথেরই কাজ। ইন্সপেক্টর বলে, আমি জানি যে খুনগুলো তুমিই করেছো, কিন্তু প্ল্যানিংটা অন্য কারো ছিল। আর তুমি তো ওই ওষুধগুলো বানাতেই পারবে না, ওটাকে নিশ্চয়ই উচ্চশিক্ষিত মাস্টার মাইন্ডের কোনো লোকই বানিয়েছে। আর বেহুর ঘরে আমরা ফিঙ্গার মাস্ক পেয়েছিলাম, ফিঙ্গারপ্রিন্ট নয়, কারণ যে বেহুর উপর হামলা করেছিল তার হাতের ফিঙ্গারপ্রিন্ট তো পুড়িয়ে ফেলা হয়েছিল, আর তোমার হাতের ফিঙ্গারপ্রিন্টস তো একদমই ঠিক আছে। আর এখানে ভৈরব যখন ওকে মারতে শুরু করে তখন সে সব কিছু স্বীকার করে। আসলে এই সবগুলো ছিল রিকির কাজ, সে নিজের বোনদের বদলা নেওয়ার জন্য এই সব কিছু করেছে। রিকি ছোটবেলা থেকেই অনেক বুদ্ধিমান ছিল, সে এমবিবিএস করেছে এবং তার সাথে আরও অনেক পড়াশোনা করেছে। অনেক রিসার্চ করে রিকি এই ওষুধ বানিয়েছে, যা মানুষের শরীরে অ্যালকোহল সৃষ্টি করে। এই ওষুধের মাধ্যমেই আমাদের বদলা নেওয়া পূর্ণ হয়েছে। ওই রাতে তো জোসেফের সাথে আমাদের আপনাকেও মারার প্ল্যান ছিল, কিন্তু আপনি তো ড্রিঙ্ক নিলেনই না। কিন্তু এখন আপনাদের আর কোনো লাভ হবে না, কারণ 2 দিন আগে ব্যাঙ্গালোরের হাইওয়েতে একটি অ্যাক্সিডেন্টে রিকি মারা গেছে। আপনারা যদি চান তো গিয়ে দেখে আসুন। ভৈরব এটাও জানতে পারে যে নাগা শেট্টির হার্টে কোনো রোগ না থাকা সত্ত্বেও সে পেসমেকার ব্যবহার করে। ওই পেসমেকারে একটা ট্রান্সমিটার সেট করা আছে, যার দ্বারা নাগা রিকিকে পালিয়ে যেতে বলে দিয়েছে। ওই দিন তো কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। ভৈরব ওই ট্রান্সমিটারের সিগন্যাল ট্রেস করে রিকির কাছে পৌঁছে যায়। রিকি তখন একটি কবরস্থানে বেঘার কবরে ওই ফুলের কিছু পাপড়ি বিছিয়ে রাখছিল। এখানে পৌঁছে ভৈরব রিকিকে প্রচণ্ড মারধর করে, কিন্তু রিকির মধ্যে কোনো রকম অনুশোচনা ছিল না, ওর মুখে প্রতিশোধ পূর্ণ হওয়ার হাসি লেগেছিল। রিকি এখানে পুলিশকে আরও একটা কথা বলে, মেঘা যখন হসপিটালে ছিল আমি ওখানেই ছিলাম। তখন ভুলবশত ডাক্তার ওকে এনেস্থেসিয়ার ওভারডোজ দিয়ে দেয়, যার কারণে সে মারা যায়। কিন্তু ডাক্তার সে কথা গোপন করে যায়, আর ইয়াকিরাকে ফোন করে আমি আটকেছিলাম। রিকি পুলিশের আসা মাত্রই স্লো পয়জন খেয়ে নিয়েছিল, এর ফলে তার মৃত্যু সন্নিকটে চলে এসেছিল। পুলিশ রিকিকে বলে, তুই এই যে সব কিছু করেছিস এটা পাপ, তুই বেহুর জীবন বরবাদ করে দিয়েছিস, যার স্বপ্ন অনেক বড় ছিল। তোর কারণে আরিয়ান বেচারা ডিপ্রেশনে চলে গিয়েছে, আর আমি যে নিজের স্ত্রীর মৃত্যুর পরও তাকে শুধু ভুল বুঝে গিয়েছি। আমি ভেবেছি সে ওই দিন নেশার কারণে মারা গিয়েছে, কিন্তু সে তো কখনো মদ ছুঁয়েও দেখেনি। তুই কি ভেবেছিস মৃত্যুর পর তুই শান্তি পাবি? একদমই না, তুই তো নরকে যাবি, তোর সব পাপের হিসাব তোকেই দিতে হবে। তখনই দেখা যায় স্লো পয়জনের কারণে রিকিরও এখন মৃত্যু হয়ে গিয়েছে। আর এর সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়।